করোনায় বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন লক্ষ্য, চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের রোড ম্যাপ চান প্রধানমন্ত্রী। উত্তর সিটিতে বুথ কম, সার্ভার জটিলতা, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে করদাতারা। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন ডাকসুর সাবেক ভিপি নূর। সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি। কক্সবাজারের শীর্ষ পর্যায়ের 7 পুলিশ কর্মকর্তা বদলি, এসপির বদলির 5 দিনের মাথায় সিদ্ধান্ত। বরিশালে পুলিশে অপরাধ বাড়ছেই, 8 মাসে মাদক প্রতারণা সহ নানা কারণে চাকরিচ্যুত 9 জন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। পর্যাপ্ত বুথ না থাকা এবং সার্ভার জটিলতায় ভোগান্তিতে উত্তর সিটির করদাতারা। করোনার মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্যাক্স দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। চলতি মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স দিলে 10% ছাড় দেয়া সহ আরও বেশ কিছু সুবিধা দেওয়ার ঘোষণায় ভিড় বেড়েছে আঞ্চলিক অফিসে। হোল্ডিং ট্যাক্স আদায়ে মিরপুর ও কারওয়ান বাজার, এই দুটি অঞ্চলে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে 30 সেপ্টেম্বরের মধ্যে 2020-21 অর্থ বছরের ট্যাক্স দিলে 10% মওকুফ আছে। করোনাকালীন সময়ে সারচার্জ মওকুফের সুবিধা। হোল্ডিং ট্যাক্সে বিশেষ সুবিধা দেয়ায় ভিড় বেড়েছে উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলোতে। তবে কর দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে করদাতাদের। আগস্ট সেপ্টেম্বর 2 মাস যেহেতু এটা রিবেট পাওয়া যায়, রিবেট পাওয়ার কারণে মানুষ এখন ভিড় হয়। এদের কাউন্টার বাড়াবে দরকার, সার্ভিস ভালো দেওয়ার দরকার, তা তো আমরা পাইতেছি না। মানুষের ট্যাক্স দিতে আসে সরকারকে, তাহলে সরকার আরো উন্নত মানের করে আর 2টা কাউন্টার বাড়াক, 3টা কাউন্টার বাড়াক। এখানে যারা কর্মকর্তা আছে তারা সেটা করুক, কিন্তু কেউ তো করছে না। একসঙ্গে এত মানুষ ট্যাক্স দিতে আসায় প্রায় সময়ই সার্ভার জটিলতায় পড়ছে কর অফিস। দেখলাম ভোগান্তি শেষ নাই। ম্যাক্সিমাম সময় এখানে এসে শুনলাম ম্যাক্সিমাম সময় নাকি সার্ভার থাকে না। কর দিব, আমরা খুব হাসি মুখে কর দিব, সেখানে এসে এত সাফারিং করতে হয়, সব কাজ করে সমস্যা করে, অন্যান্য কাজে তো সমস্যা হচ্ছে আমাদের। এই মাসটাতে অনেক ট্যাক্স নেওয়া হচ্ছে, সেই জন্য পুরো ঢাকা সিটিতে অনেক ক্রাউড হচ্ছে, আমাদের সার্ভারের উপর প্রেসারের কারণে তো সার্ভারটা স্লো যাচ্ছে। করদাতাদের বাড়তি চাহিদা মাথায় রেখে বুথের সংখ্যা বাড়াচ্ছে সিটি কর্পোরেশন। কালেক্টর যে কালেকশন করে এই শর্ট আছে, আমরা আউটসোর্স করে কালেকশন করি। আউটসোর্স মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যেমন ওনার কাজ নাই, এটাতে ওনাকে আমরা প্রোভাইড করছি যে আপনি কাটেন, যাতে করে এই দ্রুত এটা করা যায়। আমার এইটি বসে গেলে, এই বুথটা বসে গেলে আমাদের খুব দ্রুত হয়ে যাবে। উত্তর ঢাকার মেয়র বলছেন, করের পরিধি বাড়াতে নগরবাসীকে নানা সুবিধা দেওয়া হচ্ছে। সবাইকে অনলাইনের আওতায় নিয়ে আসলে থাকবে না দীর্ঘ অপেক্ষার দুর্ভোগ। তারা যেন অটোমেশনের মধ্যে ঘরে বসে যেন ট্যাক্স দিতে পারে, এটি যদি করতে পারা হয় তাহলে কথা হচ্ছিল তাদের জন্য তো অনেক সুবিধা হয়ে যায়। আপনার অ্যাসেসমেন্ট আপনি নিজে করবেন, আপনি কত স্কোয়ার ফিট আপনি নিজেই সেই অ্যাসেসমেন্টটা করবেন, করে আপনার ট্যাক্সটা দিয়ে দেবেন। আমরা মাঝে মাঝে আমরা আনঅ্যানাউন্সড বিভিন্ন বাড়িতে গিয়ে ওই বাড়ির কিন্তু মেজারমেন্ট করব। ডিএনসিসির তথ্য বলছে, উত্তর ঢাকার বৈধ হোল্ডিং এর সংখ্যা প্রায় 2.5 লাখ। এছাড়া 2 লাখের বেশি অবৈধ হোল্ডিংকে বৈধতার আওতায় আনতে অভিযান চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেকের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। আব্দুল মালেকের আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 8ম শ্রেণী পাস আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের 3য় শ্রেণীর কর্মচারী। একই সঙ্গে 17 বছর ধরে অধিদপ্তরের গাড়ি চালক সমিতির সভাপতির দায়িত্বও মালেক। বিপুল পরিমাণ সম্পদের মালিক। অভিযোগ রয়েছে, অধিদপ্তরের 3য় এবং 4র্থ শ্রেণীর নিয়োগ পদোন্নতি নিয়ন্ত্রণ করতেন তিনি। রোববার আইনশৃঙ্খলা বাহিনী তুরাগের কামারপাড়ার হাজি কমপ্লেক্স নামে তার 7তলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ টাকার জাল নোট, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। পরে র্যাব তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে 2টি মামলা করে তার বিরুদ্ধে।
সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে 2 মামলায় 14 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এই যে জাল টাকাগুলি তার উৎস কোথায় এবং এর সঙ্গে কারা কারা জড়িত আছে এগুলো উদ্ঘাটনের প্রয়োজন এবং একইভাবে অস্ত্র মামলাটি যে তার কাছ থেকে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের দরকার। 2 মামলায় 40 দিন। আব্দুল মালিকের বয়স ও অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে রিমান্ডে না দিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তা নামঞ্জুর করেন আদালত। আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। আমরা ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালতের এই আদেশে ন্যায় বিচার পাইনি। আমরা বিজ্ঞ আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। বেশ কয়েকটি বহুতল ভবন ছাড়াও উত্তরার দক্ষিণ রাজাবাড়িতে নিজের একতলা বাড়ির পাশে 15 কাঠা জমিতে ছেলের নামে ডেইরি ফার্ম করেছেন আব্দুল মালেক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাড়িচালক আব্দুল মালেক সহ স্বাস্থ্য অধিদপ্তরে 45 কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসেব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক প্রধান কার্যালয়ের সামনে কথা জানান কমিশন সচিব দিলওয়ার বখত। তিনি জানান, গত বছর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মোট 75 জনের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত 16 সেপ্টেম্বর মালেক সহ মোট 20 জনের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকার 7টি প্লট এবং এসব প্লটে 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। দুদক সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে। এমন অভিযোগের ভিত্তিতে 2019 সাল থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে রোববার গ্রেপ্তার করে র্যাব। পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ অর্থ অর্জন করে তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই ধরনের একটি অভিযোগের অনুসন্ধানের জন্য এই টিমটি গঠন করা হয়েছিল। করোনার কারণে 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের উদ্বোধনী পর্বে দেয়া ভাষণে এমছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের উদ্বোধনী পর্বে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। 75 বছর ধরে জাতিসংঘ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এখন সময় একটি বিশ্বাসযোগ্য ও কার্যকর রোড ম্যাপ প্রণয়ন করা। ভূরাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘকে দুর্বল করা উচিত না বলেও মনে করেন তিনি। এ সময়ে সবাই মিলে জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এই পর্যন্ত 150 জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। করোনার কারণে 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল সব দেশই এই সমস্যার মুখোমুখি হচ্ছে। আমি মনে করি শান্তি স্থাপন সহ বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উচিত বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা। ভূ রাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না। আমরা জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করার অঙ্গীকার করছি। নানা নাটকীয়তার পর অবশেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাত 1:45টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পরে নূর দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে হঠাৎ পুলিশ তাদের উপর হামলা চালায়। এদিকে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় আটক হন নূর সহ 7 জন। পুলিশ জানায়, আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটকের পর নূর ও সোহরাব নামে একজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। নূরকে ছেড়ে দেওয়ার দাবিতে সেখানে ভিড় করেন তার পরিবার ও সহকর্মীরা। হাসপাতাল থেকে বের করার সময় পুলিশের সঙ্গে ঘটে ধস্তাধস্তির ঘটনাও। এরপর নূরকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।
ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাকে। মুক্তির পর নুরের অভিযোগ, আটকের পর তাকে বেধড়ক মারধর করা হয়েছে। মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে তাৎক্ষণিকভাবে। আমরা সেই মিছিল শান্তিপূর্ণভাবেই বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে আসার পথে আসলে আমরা যখন মৎস্যভবন আসতেছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিতভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে। মিছিলে হামলা ও মামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক দেয় নূরের সমর্থকরা। রোজ মঙ্গলবার সকাল 11টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে। ডিবি অফিস থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসার জন্য নূরকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে বদলির 5 দিনের মাথায় অতিরিক্ত পুলিশ সুপার সহ 7 কর্মকর্তাকেও বদলি করা হলো। সোমবার আইজিপি ডক্টর বেনজির আহমেদ স্বাক্ষরিত বদলি আদেশ জারি করা হয়েছে। বদলি কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাদিবুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ এবং 4 সহকারী পুলিশ সুপার। তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এর আগে বুধবার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। তার জায়গায় এসেছেন ঝিনাইদহের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। সিনহা হত্যার ঘটনা সামনে এনে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরিশালে পুলিশের অপরাধের অভিযোগ বাড়ছেই। গত 8 মাসে জেলা ও মহানগর পুলিশ থেকে মাদক, প্রতারণা সহ নানা কারণে চাকরিচ্যুত হয়েছে 9 পুলিশ। বিশিষ্টজনেরা বলছেন, বিভাগীয় শাস্তির পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 7 সেপ্টেম্বর বরিশাল মডেল কোতোয়ালি থানার 2 সাব ইন্সপেক্টরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় হিসেবে গত 3 বছরে 1187 জন সদস্যকে বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে অনেককে চাকরিচ্যুত, বরখাস্ত করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য জেলও খাটছেন। ব্যক্তি আক্রোশে আমার প্রতি 4-5টা বিভাগীয় মামলা দিয়েছে। প্রত্যেকটা মামলায় আমি খালাস পাইছি। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে মামলাগুলো নেয়ার আগে যাচাই বাছাই করা উচিত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কঠোরভাবে অভিযোগ যাচাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত করার পরে কিন্তু রিপোর্ট আমাদের কাছে জমা দেন। জমা দিলে যে তাদের পানিশমেন্ট হয় তা কিন্তু না। এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি। আবার যদি দেখা যায় আমাদের কোনো কনফিউশন তৈরি হয় যে না, এই আসলে সেই রকম না, তাকে ইনস্ট্রুমেন্ট ফাঁসানো হয়েছে, সেক্ষেত্রে আমরা অন্য একটা অফিসার দিয়ে আমরা রিইনভেস্টিগেশন করি। আমরা নাগরিক সমাজ বলছে, পুলিশের এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়া উচিত। সাধারণ মানুষ যেভাবে ফৌজদারি আইনে সোপর্দ হয়, ফৌজদারি আইনে তাদের বিচার করা হয়, পুলিশকেও ঠিক সেই আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে 1860 সালের যে আইন তা পরিবর্তন করে বর্তমানে এই ফৌজদারি দণ্ডবিধির মধ্যে তাদের আওতাভুক্ত করতে হবে। এটা না হলে পরে এই ক্রাইমকে কমানো যাবে না। এদিকে অপরাধ দমনে দায়িত্বরতরাই অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বরিশালবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 27 এবং নারী 13 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হল 4979 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশের 99টি পরীক্ষাগারে নতুন 13,053 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1705 জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হল 3,50,621 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.06। এদিকে সুস্থ হয়েছেন আরও 2,152 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 2,58,717 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 73.79। অবশেষে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। এর ফলে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত সম্ভব হবে। তবে পরীক্ষা শুরু করতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে 3.5 লাখ। 94টি ল্যাবে প্রতিদিন 12 থেকে 14,000 নমুনা পরীক্ষা হয়। আরটিপিসিআর পদ্ধতিতে চলছে পরীক্ষা, তবে তা বেশ সময় সাপেক্ষ। অল্প সময় ও কম খরচের জন্য বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রতিদিন 6 থেকে 7 লাখ পরীক্ষা হয়। 5 জুলাই অ্যান্টিজেন ভিত্তিক টেস্টের অনুমোদন দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তর। নানা জটিলতা কাটাতে এরই মধ্যে কেটে গেছে 3.5 মাস।
নীতিমালা তৈরি ও নানা বিষয়ে যাচাই বাছাই শেষে অবশেষে চূড়ান্ত অনুমোদন। এটি দ্রুত, এটি কস্ট কম। এই মহামারীতে এই ধরনের টেস্ট মহা উপকারী। হ্যাঁ, এটা সর্বদেশে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটু দেরিতে হলো এটা স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদেরকে এই পরিপূর্ণ নীতিমালার ভিত্তিতে না করলে, এই যে সরকারি করলাম বেসরকারি করলাম না, এগুলো খণ্ডিত প্রয়াসটা কাজে দিবে, কিন্তু ততটা কাজে দিবে না। তার সাথে অ্যান্টিবডি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা যাবে শুধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব সহ সব স্বাস্থ্য ইনস্টিটিউটে। পরবর্তীতে এই সেবা মিলবে উপজেলা হাসপাতালেও। তবে বেসরকারি হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বেসিক্যালি সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা এই সুযোগটা দিব, আমরা কিন্তু এখনো বেসরকারি পর্যায়ে সেই অনুমতিটা দিচ্ছি না। খরচের বিষয়টা এখনো নির্ধারিত হয়নি, তবে খরচ কোনো অবস্থাতে পিসিআর টেস্টের যে খরচ আছে তার চেয়ে বেশি হবে না। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানির অ্যান্টিজেন কিটের মান যাচাই শেষ করেছে আইইডিসিআর। এ সপ্তাহে কিট আমদানির অনুমতি দেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার নাগাদ সম্পন্ন হচ্ছে দেশে করোনার ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তুতি। আগ্রহী স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে করোনার টিকায় অগ্রাধিকার দেওয়া হবে। এ সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ প্রায় সম্পন্ন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সোমবার কথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। এছাড়াও দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও জানান তিনি। করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন বিষয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আজকে আমরা মূলত আলোচনা করেছি। স্বাস্থ্য সচিব জানান, 2 দিনের মধ্যে দেশে চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালের প্রক্রিয়া চূড়ান্ত হবে। বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়ে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে 5টির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। আইসিডিডিআরবি যাদের মাধ্যমে তারা সরকারের সাথে সবসময় যোগাযোগ রাখছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা অত্যন্ত আশাবাদী। তারা বলছে আমরা 2-1 দিনের মধ্যে জানাচ্ছি যে আমরা এখানে কিভাবে কাজ শুরু করব, ট্রায়ালটা স্টার্ট করব কিভাবে। ব্রিফিংয়ে জানানো হয়, রাশিয়া করোনার ভ্যাকসিন উৎপাদনে বেক্সিমকো এসিআই সহ বাংলাদেশে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কিনতে $100 মিলিয়ন বরাদ্দ রাখার কথাও জানান তিনি। ইনসাইফটা, পপুলার, বেক্সিমকো, স্কয়ার, বড় বড় হেলথ কেয়ার একটা, তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কোম্পানিগুলো কিন্তু যোগাযোগও করছে। ভ্যাকসিন যদি এই বাংলাদেশে উৎপাদিত হয়, তো আমরা নিজের দেশে উৎপাদিত ভ্যাকসিন আমরা নিশ্চয়ই বঞ্চিত হব না। করোনা প্রতিরোধে প্রাথমিকভাবে 2.5 থেকে 3 মিলিয়ন ভ্যাকসিন আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া করোনার দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট শুরুর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এর আগে দরকার হবে ল্যান্ডিং পারমিশন। সোমবার এসব কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসেন। তিনি জানান, ল্যান্ডিং পারমিশন নিশ্চিত হলেই ফ্লাইট ঘোষণা করা হবে। সেই সঙ্গে ফ্লাইট ঘোষণার আগে টিকিট কাউন্টারে ভিড় না করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মোকাব্বির হোসেন। তিনি আরও জানিয়েছেন, যাদের আগে টিকিট কাটা রয়েছে তারাই প্রথমে আসন বরাদ্দের সুযোগ পাবেন। আপাতত মিলবে না নতুন টিকিট। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে পেঁয়াজবাহী 4টি ভারতীয় ট্রাক। এ নিয়ে 3 দিনে এই বন্দর দিয়ে দেশে এসেছে 40টি পেঁয়াজের ট্রাক। ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে আসা ওই ট্রাকগুলোতে রয়েছে 100 মেট্রিক টন পেঁয়াজ। এদিকে রোববার ভোমরা স্থলবন্দর দিয়ে আসা 5টি ট্রাকের 108 টন পেঁয়াজের অর্ধেকই নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এর আগে 19 সেপ্টেম্বর আগের এলসি করা 722 টন পেঁয়াজ নিয়ে 31টি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। এদিকে অনুমতিপত্র না পাওয়ায় রোববার হিলি স্থলবন্দরে কোনো ট্রাক প্রবেশ করেনি। বন্দরের ওপারে আটকা আছে পেঁয়াজবাহী প্রায় 200 ট্রাক। এছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়েও বাংলাদেশে ঢুকতে পারেনি ভারতের কোনো পেঁয়াজবাহী ট্রাক। বাকিতে পেঁয়াজ আমদানির ঋণপত্র বা এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত বাকিতে এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এই সিদ্ধান্ত চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত বাজারে নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে 17 সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পেঁয়াজ আমদানির এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যেই বাড়ছে চালের দামও। আড়তদার থেকে খুচরা বাজার সবখানেই মোটা ও চিকন চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের কারসাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে মিলাররা বলছেন ধানের দাম বেশি হওয়ায় বাড়তি চালের দাম। দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে খাদ্য অধিদপ্তর বলছে বাজার স্বাভাবিক রাখতে খোলা বাজারে বিক্রির পরিমাণ বাড়ানো হচ্ছে। এখনো অস্থির পেঁয়াজের বাজার। নিত্যপণ্যের এমন টালমাটাল পরিস্থিতিতে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। পাইকারি ও খুচরা বাজারে বেশ কয়েকদিন ধরেই চিকন ও মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। বাজার অস্থিরতা বলা যাবে না, এটা ব্যবসায়ীদের মনে হয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এটা বাজার দরটা ওঠানামা করতেছে। তবে খুচরা ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন বাজারে চালের কোনো সংকট নেই। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন তারা। মিলের যা আরম্ভ করছে আরো বাড়ার সম্ভাবনা আছে। আগামী সিজন পর্যন্ত তারা লাগামী বাড়বেই। মোটা চাল দেশে নাই, মোটা ধান নাই। আর যেটুকু ধান ছিল সরকার কিছুদিন আগে জোরপূর্বক মিলের থেকে চাল নিয়েছে। মিল মালিকরা বলছেন বন্যার কারণে ধান সংগ্রহ পুরোপুরি হয়নি, তাই ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বাড়ছে। কৃষকরা তাদের ধান বিক্রি করতে পারতেছে না এবং আমরা যে মিলাররা যে সেখান থেকে ধান ক্রয় করব সেখানে পরিবহন এবং শ্রমিকরাও সেখানে সেই পর্যাপ্ত পরিমাণ আগের মতন ধান সেখান থেকে আমরা পাচ্ছি না। চালের দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে সরকারিভাবেই সরবরাহ বাড়ানোর পরামর্শ দিচ্ছে ভোক্তাদের সংগঠন ক্যাব। অভ্যন্তরীণ বাজার থেকে যদি সংগ্রহ সম্ভব না হয়, বিদেশ থেকে আমদানি করে সরকারের গুদামের মজুদ বাড়াতে হবে। আমার ধারণা এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। খাদ্য অধিদপ্তর বলছে বাজারে মোটা চালের কিছুটা সংকট রয়েছে, তাই বড় পরিসরে খোলা বাজারে বিক্রির মাধ্যমে এ সংকট দূর করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। নিচের লেভেলের চালটার একটু দাম মাঝে মাঝে বেড়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, সেটাকে সামাল দেওয়ার জন্য আমরা কিন্তু ওএমএস চালু করছি। ওএমএস এর সবাই আছে না, ওএমএস আমাদের মহানগর বা বিভিন্ন ইয়েতে চালু আছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে চালের মজুদ আছে 12.5 লাখ টন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুষ্টচক্রের কবলে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। 5 কর্মকর্তার অবৈধভাবে পদোন্নতি নেয়ার প্রমাণ মিলেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। ছাপার কাজেও অনিয়মের তথ্য দিচ্ছে মুদ্রণ মালিক সমিতি। এনসিটিবি চেয়ারম্যান বলছেন তথ্য গোপন করে যারা পদোন্নতি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষাক্রম তৈরি এবং বিনামূল্যের বই ছাপানোর কাজ করে প্রতিষ্ঠানটি। এখানেও 5 কর্মকর্তা অবৈধভাবে পদোন্নতি নিয়েছেন বলে তথ্য মিলেছে তদন্ত প্রতিবেদনে। রেজাউল ইসলাম আগের পদ গোপন করে বাগিয়েছেন উপনিয়ন্ত্রকের পদ। একই কাজ করেছেন মাহমুদা খানমও। অভিজ্ঞতার শর্ত পূরণ না করেই উপনিয়ন্ত্রক হয়েছেন আব্দুল ওয়াদুদ চৌধুরী। বিএম জসিমউদ্দিনের সহ উৎপাদন নিয়ন্ত্রকের পদে বসাও অবৈধ পথে। একই অভিযোগে অভিযুক্ত আব্দুর রশিদ। তদন্ত প্রতিবেদনে এ ঘটনাকে অনিয়মের সর্বোচ্চ পর্যায় বলে অবহিত করা হয়েছে। তবে তথ্য গোপন করে পদোন্নতির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করছেন অভিযুক্তরা। আমি কেন একটা হাইড করে নিচ্ছি, তাহলে হাইড করে নিচ্ছি, আর স্যার যেটা বলবে সেটাই। যদি অবৈধ হইতো বা অন্য কোনো ফ্যাক্টর থাকতো তাহলে তো অন্য কর্তৃপক্ষ দেখতো। এখন এই মুহূর্তে কি হয়েছে এগুলো তো বুঝতে পারছি না। এনসিটিবির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে তারা টাকা না পেলে ফাইল বা মুদ্রণ মালিকদের বই ছাপানোর বিল আটকে রাখেন। সংশ্লিষ্টরা বলছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মুদ্রণ মালিক সমিতিও দিচ্ছে ছাপার কাজ পাওয়া নিয়েও নানা অনিয়মের তথ্য। কিছু কিছু অসাধু লোককে এমনভাবে প্রশ্রয় দেওয়া হয় যারা প্রতি বছর অপকর্ম করার পরেও ওরা কালো তালিকাভুক্ত হয় না,
ওরা 300 টাকার একটা স্ট্যাম্পে একটা অঙ্গীকারনামা দিয়ে আবার কাজ করে, জনসম্মুখে তাদের অপরাধ ধরা পড়া করে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, অবৈধ পদোন্নতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্তে বা সরকারি যে কমিটি আছে, আমাদের নিয়োগ এবং পদোন্নতি কমিটি, তারা যে ধরনের সুপারিশ করবেন আমরা সেইভাবেই সেই ব্যবস্থাটা আমরা নেব। আমরা যদি এরকম প্রমাণ পাই যে এনসিটিবি কোনো কর্মকর্তা বা কর্মচারী আর্থিক অসদুপায় অবলম্বন করেছে, তাহলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এনসিটিবি নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রতিদিনই বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। এসব রোগীর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসী। চিকিৎসকরা বলছেন, রোগ নিয়ে দীর্ঘদিনের অবহেলা, নিম্নমানের চিকিৎসা সেবা ও অপরীক্ষিত হার্বাল ওষুধ সেবনে ধীরে ধীরে বাড়ে কিডনি রোগে মৃত্যুর ঝুঁকি। সরকারি বেসরকারি উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করা গেলে এ রোগের প্রকোপ কমানো সম্ভব বলে মনে করছেন তারা। সচেতনতার অভাব, ব্যয়বহুল চিকিৎসা, রোগ নিয়ে অবহেলা ও উদাসীনতার কারণে বেশিরভাগ রোগীরই কিডনি সমস্যা ধরা পড়ে একদম শেষ পর্যায়ে। এ কারণে চিকিৎসা নিয়ে অনেকেই ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা চিকিৎসা সেবা পান স্বল্প মূল্যের গ্রুপ বিমার আওতায়। এতে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবনে তাদের ডায়াবেটিক্স ও কিডনি রোগের ঝুঁকি বাড়ে। থেকে 2006-তে দেশে আইছি। দেশে হওয়ার পরে ডায়াবেটিস ধরা উঠছে, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল। এরপরে আর 2 বছর পরে কিডনির সমস্যা হয়েছে। বডিটা প্রায় 82 কেজির মতো হয়ে গেছিল, মানে ওয়েট থেকে একটু বেশি ওয়েট হয়েছে, যার কারণে আমার ডায়াবেটিস হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কলকারখানা বা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। এছাড়া এ বিষয়ে তাদের সচেতনতার অভাবেই বাড়ছে কিডনি সমস্যা। অ্যাওয়ারনেস নাই ওদের, যে আপনার খারাপ হতে পারে এবং ভবিষ্যতে আলটিমেটলি কাজও যাবে, সবই যাবে, এটা বুঝে না। কিডনি একবার যদি ড্যামেজ হয়ে যায়, এটা নন রিভার্সিবল। 2006 সালের তুলনায় 2015 সালে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কিডনি ফাউন্ডেশনের 2019 সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় 35,000 মানুষ আক্রান্ত হয় কিডনি রোগে। বেশিরভাগই দেখি আমি যে মধ্যপ্রাচ্য ফেরত, একদম একটা সময় ওনারা দেশের বাইরে ছিলেন, কাজ করেছেন অনেক বছর, তারপরে কিডনি সমস্যা হয়ে, ডায়াবেটিস হয়ে কিডনি সমস্যা হয়ে, তারপরে ডায়ালাইসিসের পর্যায়ে ওনারা। দেশে যে হারে কিডনি রোগীর হার বাড়ছে, সে অনুপাতে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। তাই নীরবঘাতক এই রোগের ব্যাপারে সর্বস্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ফেনীর 5টি নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহা উৎসব। মূল অভিযোগ এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। বালু মহলের দরপত্র তাদেরই দখলবাজির অভিযোগ। ফলে এক শ্রেণীর হাতে জিম্মি কয়েক কোটি টাকার বালু ব্যবসা। স্থানীয়রা বলছে, অবৈধ কাজ ঠেকাতে প্রশাসনের যথেষ্ট নজরদারি নেই। যেখানে সেখানে অবাধে বালু তোলায় বাড়ছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়ছে অনেক স্থাপনাও। ছাগলনাইয়ার শুভপুর সেতু। দিনের পর দিন এখান থেকে বালু তুলতে তুলতে ঝুঁকির মুখে সেতুটি। ফেনীর মোহরী, কহুয়া, সিলোনিয়া, ফেনী ও ছোট ফেনী নদীতেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু তুলছে একাধিক সিন্ডিকেট। দরপত্রের মাধ্যমে প্রশাসন মাত্র 60টি স্পটের ইজারা দিলেও এর বাইরে অর্ধশতাধিক স্থানে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছেন প্রভাবশালীরা। রয়েছে কয়েক কোটি টাকার বাণিজ্য। অবৈধভাবে বালু তোলার কারণে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় অসময়ে দেখা দিচ্ছে ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিবাদ করলে সিন্ডিকেটের হুমকি ধামকিতে পড়তে হয় স্থানীয়দের। এখানে অন্তত 200 পরিবার উচ্ছেদ হয়ে চলে গেছে। আমার থোড়া এখানে কিছু জমি ছিল, সব চলে গেছে। এখন খাবার মতো কোনো উপায় নাই। প্রভাবশালী মহল দিনে রাত্রে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যে যেভাবে ফাটতেছে, যার খুশি মতো বালু নিয়ে যাইতেছে। আমরা বাইগর একার ভাঙ্গি যার নদী ব্যাগ ভাঙ্গি যার এখনো বালু তোলা শেষ করেন না। হেগুনি প্রতি বছর দরপত্রের বিজ্ঞপ্তি দেয়া হলেও প্রভাবশালী মহল সিন্ডিকেট করে নিজেরাই দরপত্র দাখিল করছে বলে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পান না অন্যরা।
প্রভাবশালীদের ভয়ে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। আমি আমার ইজারাকৃত জায়গা থেকে বালু উত্তোলন করি, আর এর বাহিরে যদি কেউ বালু উত্তোলন করে থাকে, যদি তাদের বৈধতা না থাকে, তাহলে নিশ্চয় সেটা জেলা প্রশাসন দেখবে বা ইউনো মহোদয় দেখবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন অভিযান চালালেও তা লোক দেখানো দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, বেশিরভাগ জনপ্রতিনিধি প্রকাশ্যে লুটপাট চালালেও সেদিকে নজর নেই প্রশাসনের। আমরা এটা ইদানিং সার্ভে করা শুরু করেছি, পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানিয়েছি যে যেখানে বালু আছে সেটাই বালু মহল হবে। আমরা এবছর খুব সিরিয়াসে বসে এখন সামনের এই চৈত্র মাসে আমরা এই টেন্ডার প্রক্রিয়া শেষ করব। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় না করে ইজারা দেয়ায় বাড়ছে নদী ভাঙন, নৌপথ হয়ে পড়ছে আরও ঝুঁকিপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও প্রায় 4,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 9,68,000 ছাড়ালো। নতুন 2,23,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 3,14,00,000-এর বেশি। ভারতে সোমবার করোনায় 1,056 জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছে 74,000। যুক্তরাষ্ট্র, ব্রাজিলে 500-র কম মৃত্যু রেকর্ড হয়েছে সোমবার। তবে যুক্তরাষ্ট্রে 33,000 নতুন রোগী মিলেছে। সংক্রমণ কমেছে ব্রাজিলে। নতুন করে ভাইরাস মিলেছে 15,000 মানুষের দেহে। এদিকে যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দৈনিক 50,000 করোনা রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা প্রধান স্যার প্যাট্রিক ভ্যালেন্স। করোনা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নিলে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। সংক্রমণ বাড়ায় মাদ্রিদে নতুন কড়াকড়ি আরোপ করেছে স্পেন। এর আওতায় ঘরবন্দি হচ্ছে 8 লাখের বেশি মানুষ। এদিকে করোনা মহামারীর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবারের অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলির শুধু একজন প্রতিনিধি যোগ দেবেন। ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ফাইনালে শোয়ার্জম্যানকে হারিয়েছেন সরাসরি সেটে। ফ্রেঞ্চ ওপেনের আগে প্রস্তুতিটা দারুণ হয়েছে সার্বিয়ান তারকার। সেই সাথে ইউএস ওপেনের বিতর্ক ভুলে পেয়েছেন সাফল্য। শোয়ার্জম্যানের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রথম সেট 7-5 গেমে জিতে নেন জোকোভিচ। পরের সেটে জয়ে 6-3 গেমে। এ নিয়ে রেকর্ড 36 নম্বর মাস্টার্স টাইটেল জিতলেন জোকোভিচ। এই সাফল্যে টানা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় টপকে গেছে পিট স্যাম্প্রাস ও রাফায়েল নাদালের রেকর্ড। অন্যদিকে নারী এককে শিরোপা জিতেছেন সিমোনা হালেপ। ফাইনালে ক্যারোলিন প্লিসকোভা ভুগেছেন চোট সমস্যায়। প্রথম সেট 6-0 গেমে জিতে দাপট দেখান হালেপ। পরের সেটও এগিয়েছিলেন 2-1 গেমে। তবে চোটের কারণে আর খেলতে পারেননি প্লিসকোভা। বার্টির অনুপস্থিতিতে শীর্ষ বাছাই হিসেবে ফ্রেঞ্চ ওপেনে নামবেন হালেপ। লঙ্গার ভার্সনে আগ্রহ নেই মুস্তাফিজের এমন গুঞ্জন আছে। তবে সমালোচকদের কথায় কান দিচ্ছেন না টাইগার পেস বিস্ময়। রঙিন পোশাকে অপরিহার্য মুস্তাফিজ টেস্টেও ধারাবাহিক হতে চান। কোচ ওটিস গিবসনের পরামর্শ মেনে বোলিংয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন প্রতিনিয়ত। ইনসুইংয়ে কৌশল রপ্ত করতে চলছে কঠোর অনুশীলন। বিস্ময় নিয়ে মুস্তাফিজের উত্থান। জাতীয় দল কিংবা আইপিএল সব জায়গায় ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু সময়ের সাথে ঘোর কাটতে সময়ও লাগেনি। ইনজুরির সাথে ধার কমেছে, শুরুর ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় সমালোচনা শুনতে হয়েছে। অভিযোগ উঠেছিল টেস্ট খেলতে আগ্রহী নন তিনি, কিন্তু টাইগার পেসার ওসবে কান দেননি। লাল বলে ক্রিকেটে নিচ্ছেন মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কি কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করি। ওটিস গিবসন দায়িত্ব নিয়েছেন জানুয়ারিতে। টাইগার পেস ইউনিট নিয়ে কাজ করেছেন পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজে। এরপর করোনা বিরতিতে মুস্তাফিজ, রুবেল, সাইফুদ্দিনদের নিয়ে কাজ করা হয়নি। অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে পুরোদমে কাজ করছেন সাবেক ক্যারিবীয় পেসার। এই সুযোগে লঙ্কা যাওয়ার আগে নিখুঁত হওয়ার চেষ্টা মুস্তাফিজের। করোনার আগে গিবসন আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল, কিভাবে কি করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনো আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। ১৭তম টেস্ট জয়ে আগুনে বোলিংয়ে কলম্বো জয় করেছিলেন মুস্তাফিজ। ৩ বছর পর আবারও ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপে যাওয়ার অপেক্ষায় টাইগাররা। এবারও মুস্তাফিজের সার্ভিসে টেস্ট জয়ের লক্ষ্য টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করে পাদিকাল ও ভিলিয়ার্সের 50-তে 5 উইকেটে 134 রান করে বেঙ্গালুরু। জবাবে 153 রানে অল আউট হয় হায়দ্রাবাদ। টস হেরে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। দেবদূত, পাদিকাল ও অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিতে আসে 90 রান। 29 করে ফেরেন ফিঞ্চ। অভিষিক্ত পাদিকালের ব্যাটে আসে 56 রান। মাঝে বিরাট কোহলি আটকে গেছেন 13 রানে। এরপর এভিডি ভিলিয়ার্সের ঝোড়ো 50-তে লড়াইয়ের পুঁজি পায় বেঙ্গালুরু। 30 বলে 51 রান করেন ভিলিয়ার্স। জবাবে দ্বিতীয় ওভারে 6 রান করে আউটের শিকার ডেভিড ওয়ার্নার। এরপর 34 রানে থামেন মানিশ পান্ডে। জনি বেয়ারিস্টো 61 রানে বিদায়ের পর ধস নামে। সব মিলিয়ে 7 ব্যাটসম্যান আউট হন 1 অঙ্কে। শেষ পর্যন্ত 2 বল আগে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নসিরুজ্জামান। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 72 বছর বয়সী এই ফুটবলার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খ্যাতনামা এই ফুটবলারের শারীরিক অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিইউ ফাঁকা পাওয়া যায়নি। পরে তাকে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর ভর্তি করা হয় ইবনে সিনা হাসপাতালে। জাতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন নওশের। এ ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।